বাবার একের পর এক আবদারে অতিষ্ঠ হয়ে সার্থক নিজের মুখ থেকেই বলে ফেললো যে তাহলে বরঞ্চ বলো না বাবা যে আমি ওকে একবারের জন্য এই বাড়ির বউ করেই বরঞ্চ নিয়ে এসে পড়ি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা শুধু শুধু অকারণে জেদ করতে থাকে। ওদিকে সার্থককে মিথ্যে বলে সার্থকের পিসিমণি এবং সার্থকের বাবা অন্যই এক নাটক শুরু করে দেয়। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাবা তুমি যে জেদটা করছো তোমার এটার কোনো মানে হয় বলো তো? বাচ্চা ছেলে মেয়ের মতন কেন এরকম করে জেদ করছো বলো তো? তুমি যে জেদটা করছো সেটা কি আদৌ তোমার কাছে মনে হয় যে লজিক্যাল? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে কেন তোর কাছে এটা ইললজিক্যালের কেন মনে হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি সামান্য একটা আবদার করেছি যে আমি স্রোতকে না দেখা পর্যন্ত কোনো মতেই মেডিসিন খাবো না। তাতে তোরা তো আপত্তি কিসের বলতো? বাঁধছি আমি যে তোর কোনো মতেই স্রোতকে সহ্য হয় না, কিন্তু তাই বলে কি তুই আমার সাথে এরকম করবি? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা আমি কোনো কিছুই বলছি না তোমাকে, কিন্তু তোমার একটা কথা ভুলে গেলে চলবে না যে আর যাই হোক না কেন স্রোত আমার একটা স্টুডেন্ট, আর স্টুডেন্টের কাছে এরকমভাবে শিক্ষকের যদি আত্মসমর্পণ করে তাহলে সেই বিষয়টা কেমন দেখা যায় না? এখন তো আমার মনে হচ্ছে যে আজকে তুমি স্রোতকে আনার কথা বললে, তারপরে বলবে যে স্রোত যাতে এই বাড়িতেই থেকে যায়, তখন তো এক পর্যায়ে বোঝা যায় আমার কাছে যে হয়তো বা কোনো একদিন তুমি এটাই বলে বসবে যে যাতে আমি স্রোতকে বিয়ে করে একবারের জন্য এই বাড়িতে নিয়ে এসে পড়ি। তার মানে তো আমাকে স্রোতকে বিয়ে করতে হবে, তাই না? এখন এটাই তো শুধু বাকি আছে তোমার বলার, তাহলে এটাই বরঞ্চ বলে ফেলো। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তুমি তো আমার মনের কথাটাই বলে ফেলেছো, কিন্তু আমার মনের কথাটা যে তোমার মুখ থেকে আগে বের হবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করিনি। ওদিকে কথা শোনা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে যাক বাবা তুই তোর মুখ থেকে স্বীকার করেছিস তাতেই অনেক, জানিস তো কেন জানি না আমারও এটা মনের কথা, জানিস তো এখন তুই যদি আমাদের ইচ্ছেটা পূরণ করতে চাস তাহলে তো সোনায় সোহাগা। তখন একথা শোনা মাত্র সার্থক চটে গিয়ে বলতে থাকে যে তার মানে কি আমি এখন বিয়েও করবো স্রোতকে? এটা অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব হবে না। ওদিকে সার্থকের বাবা মনে মনে বলতে থাকে যে তোমাদের দুজনকে কাছাকাছি না না পর্যন্ত তো আমিও এত সহজে হার মানবো না। আমি মেডিসিন না খাওয়ার অভিনয় তো এর জন্যই করছি যাতে তোমাদেরকে এক সুতোয় আমি গাঁথতে পারি, আর তোমাদেরকে যত পর্যন্ত আমি এক সুতোয় না গাঁথতে পারছি আমিও এত সহজে শান্ত হয়ে বসার নয়। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে দাদা আমাদের নেক্সট স্টেপ কী হবে তুমি একবার ভেবে দেখেছো? এখন না হয় তুমি এই মিথ্যে ওষুধ না খাওয়ার অভিনয় করলে, কিন্তু এক না এক সময় তো সার্থক সব কিছু ধরে ফেলবে, কারণ ও তো ডাক্তার। আর যাই হোক না কেন ওর চোখে তুমি ধুলো কী করে দিবে? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে ও যদি ডাক্তার হয়ে থাকে ওর থেকেও বড় ডাক্তার হলো আমি, তাই ওকে কী করে ওর চোখে ধুলো দেওয়া যায় আর ওকে কী করে না আমার মার প্যাচে ফেলা যায় সেটা আমি খুব ভালো করে জানি। তুই এসব নিয়ে একদম ভাবিস না। আর তারপরও যদি সার্থক কোনো মতে না দমে তাহলে এর থেকে বড় একটা তুরুপের ইক্কা আমার কাছে আছে, আর সেটা কি জানিস? তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে কি দাদা? তখন সার্থকের পিসিমণিকে সার্থকের বাবা বলতে থাকে যে প্রয়োজন আমি হসপিটালে ভর্তি হওয়ারও মিথ্যে অভিনয় করবো, বলবো যে আমার বুকে অনেক ব্যথা হয়ে গিয়েছে। আর সে সময় আর যাই হোক না কেন ও আমার এই মরণ ব্যাধি হওয়ার পর যদি ও কোনো মতেই আর সার্থক স্রোতকে না নিয়ে আসে তাহলে তো আমি আর কোনো কিছু বলবো না, আমি হাত তুলে দিব। কিন্তু তখন সার্থকের পিসিমণি বলতে থাকে কিন্তু দাদা আমাদের এই প্ল্যানে তো স্রোতকেও আমাদেরকে সামিল করতে হবে, কিন্তু তার থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যখন কিনা স্রোত আসল ঘটনাটা জানতে পারে, তো স্রোতও আমাদের সাথ ছেড়ে দিবে, তখন তুমি কী করবে ভেবেছো? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে না স্রোতকে কী করে আমার কথার জালে প্যাচ ফেলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, তুই ভাবিস না। তো বন্ধুর ভিডিওটি ভালো লিখতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।